শুরু করছি জাদু চক্র এর তৃতীয় পর্ব। হলিউড বুলভারের একটা সাইড স্ট্রিটে জুন উইডমারের মোটেল। বেল বাজালো রবিন। দরজা খুলে দিল একজন বয়স্কা মহিলা। কোকড়া সোনালি চুল, কালো কুচকুচে চোখের পাপড়ি। মিস উইডমার? জিজ্ঞেস করল রবিন। হ্যাঁ, এমনভাবে শুরু করে ফেলেছে চোখ যেন চশমার প্রয়োজন মহিলার। হ্যারি ব্যানার বললেন, আপনি আমাদের সঙ্গে কথা বলতে আগ্রহী হবেন। স্কুলের একটা পত্রিকা বের করছি আমরা, তাতে পুরনো সিনেমার ইতিহাস নিয়ে বেশ বড় একটা প্রতিবেদন করব। ভালো, খুব ভালো, মহিলা বলল। তোমাদের সাথে কথা বলতে আপত্তি নেই আমার। দরজাটা হাঁ করে খুলে দিল। ছোট্ট বন্ধ ঘরটায় ঢুকলো ছেলেরা, যেটায় আংশিক অফিস আংশিক লিভিং রুম। ওরা বসতেই পুরনো দিনের ফিল্ম জীবনের গল্প শুরু করে দিল মহিলা। কিশোরী বয়সে হলিউডে এসেছিলেন, এক পরিচালককে ধরে স্ক্রিন টেস্ট দেয়। তারপর থেকে ছোটখাটো রোলে অভিনয় করতে থাকে, কয়েকটা বড় রোলও করেছে। জুন উইডমারের ক্যারিয়ার খুব একটা ভালো না, তাই কথা ফুরিয়ে গেল দ্রুত। বলার মতো আর কিছু খুঁজে পেল না সে। মিস ম্যাকফির কথা তুলল কিশোর। চোখের পলকে যেন বদলে গেল ছোট্ট ঘরটার পরিবেশ। ওই ভয়ঙ্কর মেয়ে মানুষটা, চিৎকার করে উঠল জুন। আমাকে ঘৃণা করত, দু চোখে দেখতে পারত না। আমিও সুন্দরী ছিলাম, তবে ওর মতো উঁচুতে উঠতে পারিনি, নামও ছিল না। তবে পারতাম, ওর জন্যই হলো না। ওই শয়তানটা শয়তানি না করলে এখন আমাকে এই হতচ্ছাড়া মোটেল চালাতে হতো না। ও বাঁধ না সাধলে জিঠরের সঙ্গে বিয়ে হয়ে যেত আমার। এখন বাস করতাম বেল এয়ারের বিশাল কোনো বাড়িতে। স্তব্ধ নীরবতা বিরাজ করতে লাগলো। কিশোরের দিকে তাকালো জুল। চোখ সরিয়ে নিয়ে বলল সে, মিস্টার ব্যানার বললেন একটা কোভেন নাকি ছিল, ওটা সম্পর্কে কিছু বলবেন? মুখ থেকে রক্ত সরে গেল মহিলার। ঝটকা দিয়ে ফিরে এলো আবার, যেন জোয়ার এলো। আগের চেয়ে বেশি লাল হয়ে গেল। এটা ছিল শুধুই একটা খেলা, বুঝলে? বিশ্বাস করতাম না শুধু থালিয়া বাদে, সে পুরোপুরি বিশ্বাস করত। তার মানে জাদুবিদ্যায় বিশ্বাস করতেন না আপনি, এখন করেন? অবশ্যই না, চেঁচিয়ে উঠল ভূতপূর্ব অভিনেত্রী। একটা কথা বললেন একটু আগে, কিশোর বলল। মিস ম্যাকফি বাঁধ না সাধলে নাকি এখন বেল এয়ারে বাস করতেন আপনি। কিভাবে? জিটার কার্লোস তো মারাই গেছে মোটর দুর্ঘটনায়। ওটা দুর্ঘটনা ছিল না, ওটা ওটা কথাটা শেষ করলো না জুন। চেয়ারে নড়ে চড়ে বসলো রবিন। আমাদের সাথে যে কথা বলেছেন খুব খুশি হয়েছি। আর কারো নাম বলতে পারেন যার সাথে আমরা দেখা করতে পারি? মিস ম্যাকফির কোনো বন্ধু যার সাথে এখনো দেখা সাক্ষাৎ হয় তার, কিংবা তার সেক্রেটারি এলিনা ফিউজের সাথে? জানি না। চার্লস গুডফেলো নামে একজন ছিল আপনাদের কোভেনে, তার কি হয়েছে বলতে পারবেন? জিজ্ঞেস করলো কিশোর। শ্রাগ করলো মহিলা। জানি না, একদিন স্রেফ গায়েব হয়ে গেল, আর কোনো খোঁজ নেই। তাই? অবাক হওয়ার ভান করলো কিশোর। আর কিছু বলার নেই জুন উইডমারের। তাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো ছেলেরা। তেমন কিছু বলতে পারেনি, রবিন বলল। একটা কথা অবশ্যই বলেছে, মুসা বলল। জিটারকে খুন করেছে মিস ম্যাকফি। মহিলাকে ভয় পেতে শুরু করছি আমি। হ্যারি ব্যানারও তাই ধারণা, বলল কিশোর। দেখি রাফাল স্মিথের কাছে গিয়ে কিছু বলতে পারে কিনা কে জানে। আমাদের সঙ্গে কথা বলবে কিনা তাই তো জানি না, বলল রবিন। তা বলবে। এখনকার বড় খবর মিস ম্যাকফি। ফিল্মগুলো চুরি হওয়ার পর তার সাথে নাম জড়াতে আপত্তি করবে না স্মিথ। কিশোরের অনুমানই ঠিক। দ্রুত লাঞ্চ সেরে নিয়ে স্মিথের ওখানে ফোন করলো সে, উলফের অ্যাপার্টমেন্ট থেকে। প্রথমবার রিং হতেই ধরল অভিনেতা। টেলিফোনে নির্দ্বিধায় কিশোরের প্রশ্নের জবাব দিয়ে দিল। স্বীকার করলো কোভেন একটা সত্যিই ছিল, 13 জন সদস্যও ছিল। মিস ম্যাকফির কথা ভালোই বলল, তবে অনেকদিন থেকে আর যোগাযোগ নেই।
কারোর সাথেই যোগাযোগ নেই তার। স্মিথ জানালো। মিস ম্যাকফি অবসর নেয়ার পর তার কাজের সমস্ত দায়িত্ব নিয়েছে তার শফার লেমেলডেভ। ফোন করলে সেই ধরে। একটাই জবাব তার, ম্যাডাম কারোর সাথে কথা বলবেন না। হিটার মারা যাওয়ার পর অনেক চেষ্টা করেছি আমি ঘর থেকে বাইরে আনতে, সন্ন্যাসীর জীবন ত্যাগ করাতে পারিনি। শেষে হাল ছেড়ে দিয়েছি। হয়তো এখন কিছু একটা হবে। ছবিগুলো টেলিভিশনে দেখানোর পর হইচই হলে তার জীবনের ধারা পাল্টাতেও পারে। চুরি হয়ে গেছে তো, কিশোর বলল। টাকা না দিলে ফেরত পাওয়া যাবে না। টাকা দিয়ে ফেরত আনা হবে, জোর দিয়ে বলল স্মিথ। ওগুলোর দাম টাকা দিয়ে শোধ করা যাবে না। ছবিগুলো তো দেখানো হবে। দেখো, তারপর বলো আমাকে ঠিক বলেছি কিনা। আরেকটা কথা মিস্টার স্মিথ, চার্লস গুডফেলোর কি হয়েছে বলতে পারেন? মিস ম্যাকফির এই বন্ধুটির ঠিকানা এখনো বের করতে পারিনি। গুডফেলো? না, আমিও জানি না। বেশি কথা কখনোই বলতো না, চুপচাপ থাকতো। হয়তো বাড়ি ফিরে গেছে, কোথাও একটা চাকরি বাকরি খুঁজে নিয়েছে। করবেই বাবার কি, হয়তো কেরানি টেরানি হয়েছে কোনো লোহালক্করের দোকানে। তাকে ধন্যবাদ জানালো কিশোর। লাইন কেটে দিল রাফেল স্মিথ। কিছুই বলতে পারল না। বন্ধুদের জানালো কিশোর অনেক বছর ধরে মিস ম্যাকফির সাথে যোগাযোগ নেই। লিলি আলজেডোর সাথে কথা বলা হয়নি এখনো, মনে করিয়ে দিল রবিন। যে ব্রোকারের ওখানে কাজ করে তার ঠিকানা জোগাড় করেছো? মাথা ঝাঁকালো কিশোর। কথা বলা যাবে, তবে লাভ হবে না। অনেকটা নিরাসক্ত ভঙ্গিতে লিলিকে ফোন করলো কিশোর। মিস ম্যাকফির অন্য বন্ধুরা যা বলতে পেরেছে সে তাও পারল না। বলল, অনেক দিন আগের কথা, ব্যাপারটা আর মোটে জরুরি নয়। তা নয়, আপনি কোভেনের একজন সদস্য ছিলেন তাই না? জিজ্ঞেস করলো কিশোর। ছিলাম, কি যে বিরক্ত লাগতো। কিছু বলতেও পারতাম না, শুনতেও পারতাম না। রাত দুপুরে চাঁদের আলোয় অহেতুক নাচানাচি কার ভালো লাগে? মিস ম্যাকফির সঙ্গে বহুদিন যোগাযোগ নেই লিলির। অন্যদের মতো একই কথা বলল সেও। চার্লস গুডফেলো কোনো খবরও দিতে পারল না। তীক্ষ্ণ কণ্ঠে যেন ঘোষণা করে দিল, এলিনা ফিউজ একটা মেরুদণ্ডহীন মেয়ে মানুষ, যার সম্পর্কে কারো কোনো আগ্রহ থাকার কথা নয়। তারপর লাইন কেটে দিল। কট্টর মহিলা, মন্তব্য করলো কিশোর। ব্যবহার ভালো না। অন্যেরা যা বলেছে সেও তাই বলল। কোভেন ছিল, কিন্তু এটাই যদি মিস ম্যাকফির গোপন কথা হয়, তাতে তো কারো ভয় পাওয়া কিংবা অস্বস্তি বোধ করার কথা নয়। ওই ডাকিনী বিদ্যা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। চার্লস গুডফেলোর খোঁজ পাচ্ছি না। সে কি বলতে পারতো জানি না। থেমে গেল সে, ভ্রুকুটি করলো। একজন অবশ্য কোভেনের মেম্বার ছিল যে কথা স্বীকার করেনি, কিন্তু তার পক্ষে পাণ্ডুলিপিটা চুরি করা সম্ভব ছিল না। চুরিটা যখন হয় তখন সে লেভেল ডিফের সাক্ষাৎকার নিচ্ছিল। কাউকে ভালো করে থাকতে পারে, মুসা যুক্তি দেখালো। হয়তো ডিফি বলেছে তাকে পাণ্ডুলিপিটার কথা, কোথায় আছে তাও বলেছে। তারপর বলেছে যে এ কথা ভুলে গেছে। সম্ভাবনাটা খুবই সামান্য। কিশোর মানতে পারল না। চুরি করানোর জন্য লোক ঠিক করার সময়টা পেল সে কোথায়? লোকটাকে আমি সন্দেহ করছি না তা নয়, তার সম্পর্কে পুলিশের ধারণা জানতে পারলে ভালো হতো। ধোঁকাবাজ মনে হয় অভিনয় করছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সমস্ত পুলিশ অফিসারকে চেনে সে। তার কথায় তাই মনে হয়েছে। তাই যদি হয় তাহলে চিফ ইয়ান ফ্লেচারকেও চেনার কথা। দেখি তাকে ফোন করে কি বলেন। সাজিয়ে রাখা কিছু প্লাক আর স্ক্রলের চেয়ে পুলিশের একজন চিফের কথা অনেক বেশি গ্রহণযোগ্য। হেনরি ফগ! চেয়ারে হেলান দিলেন ইয়ান ফ্লেচার। ফোনে কথা বলতে পারেনি কিশোর। তিনি তখন অফিসে ছিলেন না, তাই অফিসেই চলে এসেছে। বসেছিল কিছুক্ষণ তার ফেরার অপেক্ষায়। অবশ্যই চিনি তাকে। সমস্ত পুলিশ অফিসারের সঙ্গে তার জানাশোনা। পুলিশের যে কোনো অনুষ্ঠানে তার হাজির থাকা চাই। সামনে ঝুঁকে কৌতূহলী হয়ে তিন গোয়েন্দার দিকে তাকালেন তিনি। ব্যাপারটা কি? ফগের ব্যাপারে এত আগ্রহ কেন? মক্কেলের নাম গোপন করে কিভাবে কথা বলবো বুঝতে পারছি না, দ্বিধা করছে কিশোর।
আর একটু রহস্য পেয়ে গেছো তাহলে। ঠিক আছে, শুনতে চাই না, তবে বিপজ্জনক কিছুতে জড়াবে না। আর তেমন বুঝলে সঙ্গে সঙ্গে জানাবে আমাকে। একটা মুহূর্ত চুপ করে কিশোরের মুখের দিকে তাকিয়ে রইলেন। হেনরি ফগকে প্রায় টেলিভিশনে দেখি। পুলিশের অনেক কাজ করে দিয়েছে ইতিমধ্যে। আসলে টিভি সাংবাদিকতা ছাড়াও গোয়েন্দার কাজ করে সে। সাংবাদিকতায় গোয়েন্দা যাকে বলে সেরকম আর কি। খুঁজিয়ে খুঁজিয়ে খবর বের করার, লোকের পেট থেকে কথা টেনে বের করার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। পুলিশের সঙ্গে বন্ধুত্ব রেখেছে একটাই কারণে, উপরে আরো উপরে উঠতে চায় সে। অপরাধ নিয়ে কারবার করতে হলে পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতা রাখতেই হবে। এই জীবনে আমরা রেখেছি, হেসে বলল মুসা। তার মানে খুব একটা সুবিধের লোক নন। এরকম একজন মানুষ পুলিশ আর শেরিফের কাছ থেকে এতগুলো পুরস্কার পেল কিভাবে? শ্রাগ করলেন ফ্লেচার। জালিয়াতি, ঠকবাজ, ধোঁকাবাজি এসব ব্যাপারে পাবলিককে নানা তথ্য জানায় সে। আইনের লোকেরা চায় পাবলিক তাদের পছন্দ করুক, বিশ্বাস করুক। ফগ পুলিশের পক্ষে কথা বলে, মানুষকে বিশ্বাস করতে বলে। আশেপাশে কোনো অন্যায় অপরাধ ঘটলে সঙ্গে সঙ্গে যেন পুলিশকে খবর দেয়, এই পরামর্শ দিতে থাকে। এরকম একজন তেলানো ব্যক্তিকে পুরস্কার না দিয়ে উপায় আছে? তার মানে যতটা দেখায় ততটা ভালো রিপোর্টার নয় সে, কিশোর বলল। সন্তুষ্ট হয়ে মাথা ঝাঁকালো। আমারও মনে হচ্ছিল লোকটা অভিনয় করে যাচ্ছে। তা ঠিক, 24 ঘন্টায় অভিনয় করছে। থানা থেকে বেরিয়ে এলো 3 গোয়েন্দা। হাইওয়ে ধরে সাইকেল চালালো। আর একটা দেয়াল, কিশোর বলল। কোন দিকে এগোবো বুঝতে পারছি না। ফগ লোকটা ভালো না, আগেই বুঝেছি, এখন শিওর হলাম। তবে আরেকটা ব্যাপারে আমি শিওর, পাণ্ডুলিপিটা সে চুরি করেনি। কি করে বুঝলে? রবিন জিজ্ঞেস করলো। যা বুঝলাম তাতে একটা কথাই বোঝা যায়, শুধু পুলিশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতেই আগ্রহী সে। অনেক কষ্ট করে যত্ন করে একটা ক্যারিয়ার তৈরি করেছে, একটা পাণ্ডুলিপি চুরি করে ধ্বংস করে দেওয়ার জন্য নয়। তাহলে কোভিনের ব্যাপারে মিথ্যে কথা বললেন কেন? স্যার প্রশ্ন সহজ। তার পজিশনের একজন মানুষ কয়েকটা ছেলের কাছে হাস্যকর একটা ব্যাপার নিয়ে কেন আলোচনা করবে? সেটা কোনো অপরাধ হলেও না হয় হতো, ডাকিনী বিদ্যা অপরাধের তালিকায় পড়ে না। তারপরেও পাণ্ডুলিপিটা চুরি করার ইচ্ছে যদি তার হয়েও থাকে, করার কিংবা করানোর সুযোগ পায়নি। একটা জায়গায় এসে আলাদা হয়ে গিয়ে যার যার বাড়ির দিকে চলল 3 জনে। চাচা চাচির সঙ্গে খেতে বসে চুপচাপ রইল কিশোর, চিন্তিত। খাবার পর থালা বাসনগুলো ধুতে সাহায্য করলো মেরি চাচিকে। তারপর সোজা চলে এলো নিজের ঘরে। বিছানায় শুয়ে ভাবতে লাগলো। পুরোপুরি নিরাশ হয়েছে। পাণ্ডুলিপি চুরির সঙ্গে কোভেনের কাউকে জড়াতে পারছে না। কিন্তু ওদের কেউ যদি নাই করবে তাহলে কে করলো? সে রাতের কথা ভাবল কিশোর। নোভার প্রেসের অফিসে যেদিন আগুন লেগেছিল, আগুনের গর্জন এখনো কানে বাজছে যেন। পাতাল ঘর থেকে মুক্তি পাবার পর রাস্তা পেরিয়ে এসে দূরে দাঁড়িয়ে আগুন নেভানো দেখছিল সে, মুসা আর রবিন। তাদের সঙ্গে ছিলেন মিস্টার রাইট। তারপর দৌড়ে আসে উলফ হেস আর তার চাচা হাইমার হেস। তখন ওখানেই ছিলেন মিস্টার ওয়াল্টার আর মিসেস সাইমন। শুধু ওই কজন মানুষই জানতো উলফের অ্যাপার্টমেন্টে রয়েছে পাণ্ডুলিপিটা, অথচ ওদের কাউকে সন্দেহ করা যাচ্ছে না। ঘুমিয়ে পড়ল কিশোর। ঘুম যখন ভাঙল, জানালা দিয়ে ঘরে রোদ আসছে তখন। নিরাশ হয়েই আছে সে, নড়তে ইচ্ছে করছে না। অলস শুয়ে শুয়ে থাকতেই ভালো লাগছে। শাওয়ার ছেড়ে দিয়ে ভিজল কিছুক্ষণ। গোসল সেরে বেরিয়ে এসে কাপড় পরল। ফোন করলো রবিন আর মুসাকে। নাস্তার পরে এসে কোস্ট হাইওয়ের বাস স্টপেজে দেখা করতে বলল। সকাল 9টার আগে ইয়ার্ড থেকে বেরোতে পারল না সে। হেঁটে চলল বাস স্টপেজে। রবিন আর মুসা আগেই এসে বসে আছে। কিছু ভেবেছো? মুসা জিজ্ঞেস করলো। না, জবাব দিল কিশোর। কিছুই বের করতে পারিনি। আবার উলফের ওখানে যেতে হবে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে। লোককে জিজ্ঞাসাবাদও চালিয়ে যেতে হবে। আর লোক পাবে কোথায়? রবিনের জিজ্ঞাসা। যে যে ছিল সবাইকে তো জিজ্ঞেস করে ফেলেছি। যাদের মোটিভ থাকতে পারে শুধু তাদেরকেই জিজ্ঞেস করেছি। চুরি করার সুযোগ যাদের থাকতে পারে তাদের করিনি। আসলে ওদেরকে শুরুই করিনি এখনো। কাদের? নোভার প্রেসের কর্মচারীদের? মুসা জিজ্ঞেস করলো। মাথা ঝাঁকালো কিশোর।
ওদেরকে সন্দেহ করতে পারছি না আমি, তবু জিজ্ঞেস করতে দোষ নেই। বাসে বসে পশ্চিম লস অ্যাঞ্জেলসে চলে এলো তিনজনে। উলফের দরজায় এসে দেখল গ্যাবার্ডিনের স্ল্যাক্স আর সিয়ার সাকার পরা ছিপছিপে একটা লোক বেরিয়ে যাচ্ছে। পাশ দিয়ে যাওয়ার সময় ছেলেদের দিকে তাকিয়ে হাসল। তাদেরকে ঢুকতে দিল উলফ। ফ্যাকাশে হয়ে গেছে চেহারা। হল ঘরে তার পেছনে গম্ভীর মুখে পায়চারি করছেন হাইমার হেস। হঠাৎ চেঁচিয়ে উঠলেন, ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র! আমাকে দেখতে পারে না ওরা, ঘৃণা করে, বোকা গাধার দল। শান্ত হও চাচা, অনুরোধের সুরে বলল উলফ। শান্ত হব? তোমাকে তো আর আগুন লাগানোর দায় অভিযুক্ত করা হয়নি। আগুন? কিশোর অবাক। লাগানো হয়েছে? হয়েছে, তাই তো বলছে, উলফ বলল। যে লোকটা এইমাত্র বেরিয়ে গেল সে আগুন বিশেষজ্ঞ। অ্যারসন স্কোয়াডের লোক নোবার প্রেসের সমস্ত কর্মীদের লিস্ট চেয়েছে। জানতে চেয়েছে আগুন লাগার দিনে বাইরের কে কে এসেছিল দেখা করতে। সে এটাও জানতে চেয়েছে কার কাছে বিমার টাকাটা দিতে হবে। রেগে মেগে বললেন হাইমার। কি বোঝাতে চেয়েছে? খুব বুঝেছি। বলতে চেয়েছে আগুনটা আমিই লাগিয়েছি, কারণ বিমার টাকা আমার কাছেই আসবে। প্রতিষ্ঠানের সমস্ত টাকার লেনদেন আমি করি, ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আমিই দেখি। কিন্তু আমার... চাচা থামো না, আমরা এমনিতে বিপদের মধ্যে রয়েছি। নগদ টাকা কমে গেছে। থামলেন না হাইমার। ব্যাংকে জমানো টাকা কম, তারপরে লাগলো আগুন। বিমা কোম্পানির টাকা না পেলে প্রেসটা নতুন করে তোলা যাবে না আবার। আর ওই বেটা হারামজাদা এসে টাকা না দেওয়ার ফোন দিয়ে করছে, বলে কিনা আমি লাগিয়েছি। আরে বেটা, আমি তো ওটা ধারে কাছেই ছিলাম না তখন, কি করে লাগালাম? তোর সাথে বাড়িতেই ছিলাম, তুই তো সাক্ষী। আগুন লাগানোর জন্য আজকাল বাড়ির কাছে থাকতে হয় না, উলফ বলল। লোকটা কি যুক্তি দেখিয়ে গেল শুনলে না? তোমার হয়ে অন্য কেউ লাগাতে পারে, আর কাউকেই যদি জানাতে না চাও তাহলে নিজে নিজেও পারো। একটা বিশেষ যন্ত্র, ম্যাগনেসিয়াম আর ব্যাটারিতে চলা ঘড়ির সাহায্যে সিঁড়ির নিচে আলমারিতে যে কোনো সময় রাখা যেতে পারে। তোরও কি সেটাই মনে হয় আমি করেছি? আমি সে কথা কি বলেছি? আমি শুধু বলছি এক্ষেত্রে অ্যালিবাই কোনো কাজেই আসবে না। আমি যদি বলিও তুমি আমার সঙ্গে বাড়িতে ছিলে, কোম্পানি বিশ্বাস করবে না। যন্ত্র সেট করে দিয়ে এসে আগুন লাগতে লাগতে 1000 মাইল দূরে চলে যেতে পারে জেল লাগাতে চাই। রাইট, হাইমার বললেন। ওই বেটাই লাগিয়েছে। আমাকে দু চোখে দেখতে পারে না সে। দেখলে এমন ভাব করে যেন আমি একটা কেঁচো চুঁচো কথাকার। তার চেয়ে বড় আর বুদ্ধিমান কাউকে দেখলেই আর সহ্য করতে পারে না। ঘৃণা করা তার স্বভাব। কিংবা বল্টার, সেও লাগাতে পারে। ওর সম্পর্কে কি আর এমন জানি আমরা? মাত্র 3 মাস হলো চাকরিতে এসেছে এখানে। চাচা, তুমি তাকে এনেছি মানে চাকরিতে বহাল করেছি। ভালো রেফারেন্স নিয়ে এসেছে, যোগ্য লোক। বিদেয় করে দেবো নাকি? তাছাড়া তখন কি আর জানি পেটে পেটে এত শয়তানি বুদ্ধি? কিন্তু সেই বা লাগাতে যাবে কেন? কফি টেবিলের কাছে গিয়ে থামলেন হাইমার। টান দিয়ে চুরুটের বাক্সের ডালা তুললেন। দূর, একটাও নেই। উলফের দিকে তাকালেন। হয় রাইট, নয়তো মিসেস সাইমন। দূরেই শয়তান, দূরেই আমাকে দেখতে পারে না। তোর বাবার জায়গায় আমার বসাটাকে কোনো দিনই ভালো চোখে দেখতে পারেনি ওরা। কিংবা ওয়াল্টারও হতে পারে, ওই যে বললাম। তবে তার মোটিভটা এখনো বুঝে উঠতে পারছি না। এখন কি করা যায় তাই বল। ছেলে 3টিকে তো ভাড়া করেছিস পাণ্ডুলিপি খুঁজে বের করে দেবার জন্যে। বুদ্ধি শুদ্ধি আছে মনে হচ্ছে। এক কাজ কর না, রাইট টমাস আর সাইমনের বাড়িতে নজর রাখতে লাগিয়ে দে। বিমা কোম্পানির লোক এসে আমাদেরকে হুমকি দেওয়ার পর ওরা কি আচরণ করছে দেখুক। ওদেরকে প্রশ্ন করুক, কোনো কিছু ফাঁস করেও দিতে পারে। আর যদি বোঝে তাকে সন্দেহ করা হচ্ছে, পোটলা পাটলি গুছিয়ে কেটে পড়ার চেষ্টা করবে, দেখিস। অনেকটা অসহায় দৃষ্টিতে 3 গোয়েন্দার দিকে তাকালো উলফ। তোমরা কি বলো? হতেই পারে, উনি ঠিকই বলেছেন, কিশোর জবাব দিল। সামান্য কারণেও বিশাল অপরাধ ঘটিয়ে ফেলে মানুষ। ঠিকানাগুলো দিন, আমরা নিজেরাই গিয়ে খুঁজে বের করে নিতে পারবো, অসুবিধে হবে না। বেশ। লিভিং রুমের ছোট স্টাডিতে গিয়ে ঢুকলো উলফ। মিনিট খানেক পরে কাগজে 3টে ঠিকানা লিখে নিয়ে এসে ফিরে এলো। এই নাও। আমি যাব মিসেস সাইমনের ওখানে।
রবিন যাবে মিস্টার রাইটের বাড়িতে আর মুসা মিস্টার ওয়াল্টারের ওখানে। দরজার দিকে এগোলো 3 গোয়েন্দা। সাথে এলো উলফ, গম্ভীর হয়ে আছে। চাচার মন রাখতে এ কাজ করছো তোমরা? না না, জবাব দিল কিশোর। মিস ম্যাকফির জাদুচক্রের সমস্ত সদস্যদের সঙ্গে কথা বলেছি আমরা, যাকে যাকে পেয়েছি। যতদূর বুঝলাম পাণ্ডুলিপি চুরির সুযোগ ওদের কারোই ছিল না। তাছাড়া জানতও না যে ওটা আপনার কাছে আছে। কাজেই আমরা ঠিক করেছি তাদের কাছে খোঁজ খবর নেব যাদের জানা আছে ব্যাপারটা, আর চুরি করার পেছনে যাদের কোনো স্বার্থ আছে। যে 3 জনের কাছে যাচ্ছি তাদের যে কারো পক্ষে আপনার ডেস্ক থেকে চাবিটা চুরি করা সহজ। 3 জনেই আগুন নেভানোর সময় কাছে ছিলেন। 3 জনেই শুনেছে পাণ্ডুলিপিটা আপনার অ্যাপার্টমেন্টে আছে। ঠিকই বলেছেন আপনার চাচা। কোম্পানির লোকটা এসে হুমকি দিয়ে যাওয়ার পর কিছু একটা ঘটতে পারে, তবে এটা ভাবার কোনো কারণ নেই আগুন লাগার সঙ্গে পাণ্ডুলিপি চুরির যোগাযোগ আছেই। শিওর না হয়ে এ ব্যাপারে কিছু বলতে চাই না। একটু থেমে জিজ্ঞেস করলো, আমরা চলে গেলে একটা কাজ করতে পারবেন? কে? জানতে চাইল উলফ। পাণ্ডুলিপিটা যখন চুরি হয় তখন নাকি বন্ধুদের সঙ্গে তাস খেলতে গিয়েছিলেন আপনার চাচা। খোঁজ নিয়ে জানতে পারবেন ব্যাপারটা সত্যি কিনা। অবাক হয়ে গেল উলফ। চাচাকে সন্দেহ করো? করবো কিনা বুঝতে পারছি না, তবে তার অ্যালিবাই ঠিক আছে কিনা জানা দরকার। মাথা ঝাঁকালো উলফ। কাজ সেরে এসে এখানেই দেখা করবো আমরা 3 জনে, 2 সহকারীকে বলল কিশোর। ঠিক আছে, ঘাড় কাত করে সায়া জানালো রবিন আর মুসা। বেরিয়ে গেল 3 গোয়েন্দা। সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে উলফ, বিড়বিড় করছে আপন মনে। ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে বাস করেন ডেভিড ওয়াল্টার। উলফের বাসা থেকে বেশি দূরে নয়। মুসা পৌঁছল। সাধারণ একটা গাঢ় রঙের সেডানও এসে থামলো বাড়ির সামনে। সিয়ার সাকার ব্লেজার পরা সেই লিকলিকে লোকটা নামলো গাড়ি থেকে। অ্যাডসন স্কোয়াডের গোয়েন্দা। ওয়াল্টারের অ্যাপার্টমেন্টে ঢুকলো। দেখে বাড়ির ভেতরে ঢুকলো না আর মুসা। পাশের একটা পার্কের বেঞ্চে বসে নজর রাখলো। দ্রুত হয়ে গেছে হৃৎপিণ্ডের গতি। ঢুকেছে তো ঢুকেছেই, বেরোয় না আর লোকটা। তারপর ঘণ্টাখানেক পর বেরিয়ে গাড়িতে উঠে চলে গেল। বসেই রইল মুসা। গোয়েন্দা চলে যাওয়ার আধা ঘন্টা পর বেরোলেন ওয়াল্টার। রাস্তার এপাশ ওপাশ দেখলেন, দ্বিধা করলেন একবার। পেছনে ফিরে তাকালেন নিজের ঘরের দিকে। তারপর রাস্তায় নেমে গটগট করে রওনা হয়ে গেলেন দক্ষিণে হুইলশেয়ার বুলভারের দিকে। ওয়াল্টার আধ ব্লক এগিয়ে যাওয়ার পর পিছু নিল মুসা। হুইলশেয়ার বুলভার পেরিয়ে ছোট্ট একটা এলাকায় ঢুকলেন তিনি। মুসার মনে হলো জায়গাটা যেন বিষণ্ণ হয়ে আছে। প্রায় গায়ে গায়ে লেগে গজিয়ে উঠেছে ছোট ছোট ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং। কয়েকটা অ্যাপার্টমেন্ট হাউস আছে, এতটাই পুরনো রং চটে গেছে। জানালার পর্দা বেশিরভাগই মলিন, ছেঁড়া। ওরকম একটা বাড়ির সামনে থামলেন ওয়াল্টার। রাস্তার এপাশ ওপাশ তাকালেন আর একবার। চট করে একটা গাড়ির আড়ালে লুকিয়ে পড়ল মুসা। রাস্তা পেরোলেন ওয়াল্টার। ঢুকে পড়লেন একটা খোলা গেট দিয়ে। ভেতরের আঙিনায় পুরনো গাড়ি ভাঙার কাজ হয়। গেটের পাশে একটা ছাউনি, তার পাশে দাঁড়ালেন এক মুহূর্ত। তারপর ঢুকে পড়লেন ভেতরে। আঙিনা ঘিরে বেড়া রয়েছে। ফাঁক দিয়ে মুসা দেখল মরচে পড়া ভাঙা চোরা গাড়ির বডি আর স্তূপ করে রাখা যন্ত্রাংশের মাঝের পথ দিয়ে এগোচ্ছেন তিনি। ভ্রু কুঁচকাল সে, ভাবছে পিছু নেবে কিনা। কিশোর হলে কি করত? এরকম মুহূর্তে অবশ্যই পিছু নিত। ভেতরে অন্য কোনো লোক থাকলে বানিয়ে একটা গল্প বলে দিত কেন ঢুকেছে। বলে দিত 1947 মডেলের স্টুডিবেকার চ্যাম্পিয়ন বা ওরকমই একটা দুর্লভ গাড়ি, যেটা পাওয়া যায় না আজকাল, তার একটা পার্টস দরকার। যা থাকে কপালে ভেবে ঢুকে পড়ল মুসা। ছাউনিটা নির্জন। যাক, বাঁচা গেল। মিথ্যে গল্প বলার ঝামেলায় আর যেতে হলো না। ফেলে রাখা সারি সারি বডির মাঝখানে পথ দিয়ে হেঁটে চলল সে। থমকে দাঁড়ালো হঠাৎ। একটা গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ শুনেছে। কান পেতে রয়েছে সে। টন করে ধাতব একটা শব্দ হলো। বাঁয়ে স্তূপ করে রাখা বাম্পারগুলোর ওপর থেকে এসেছে মনে হলো। মাথা নিচু করে ঝুঁকে ঝুঁকে এগোলো মুসা। স্তূপের পাশ ঘুরে এসে অন্য পাশে তাকিয়েই থমকে গেল। মাত্র 5 ফুট দূরে দাঁড়িয়ে রয়েছে ওয়াল্টার, ধূসর একটা ভ্যানের পাশে। গাড়িটার পেছনের দরজা খোলা। ভেতরে ফিল্ম ক্যানে বোঝাই। রিমের গায়ে লাগানো লেবেলগুলো পড়ার চেষ্টা করলো সে।
একটাতে লেখা রয়েছে ক্লিওপেট্রা, আর একটাতে অ্যাসফেডেল স্টোরি 3। হঠাৎ যেন স্তব্ধ হয়ে গেছে পুরো চত্বরটা। কানের কাছে শুধু তার নিজের রক্তের শোঁ শোঁ আর বুকের মধ্যে হৃৎপিণ্ডের ধড়াস ধড়াস শব্দ। দড়াম করে ভ্যানের দরজা বন্ধ করে দিলেন ওয়াল্টার। হেঁটে চলে এলেন গাড়ির সামনে। ড্রাইভিং সিটে উঠে ইঞ্জিন স্টার্ট দিলেন। মুহূর্ত পরেই জঞ্জালের ওপর দিয়ে চলতে শুরু করলো ভ্যান। ছাউনির বাইরে বেরিয়ে খোয়া বেছানো পথ ধরে এগুলো গেটের দিকে। যেখানে ছিল সেখানে চুপ করে দাঁড়িয়ে রইল মুসা। থ হয়ে গেছে। ফিল্ম ক্যান? অসম্ভব, অবিশ্বাস্য। চোখের সামনে দেখেও যেন বিশ্বাস করতে পারছে না সে, অথচ সত্যিই দেখেছে। নোবার প্রেসের পাশের ল্যাবরেটরি থেকে ওগুলো চুরি গেছে, কোনো সন্দেহ নেই তার। আর ডেভিড ওয়াল্টারের দখলে রয়েছে এখন ওগুলো। জোর করে যেন পা নাড়ালো সে। আর সতর্কতার প্রয়োজন বোধ করলো না, বাইরে বেরিয়ে দৌড়াতে শুরু করলো। গেট পেরিয়ে দেখলো উত্তরে চলে যাচ্ছে ভ্যানটা। লাইসেন্স প্লেটের নম্বর পড়ার চেষ্টা করলো, পারল না। কাকতালীয়ভাবেই হোক আর যেভাবেই হোক প্লেটটা অতিরিক্ত ময়লা, কিছুই পড়া যায় না। আবার ছাউনির দরজার কাছে দৌড়ে এলো সে। কয়েকটা নড়বড়ে চেয়ার, একটা টেবিল, আর তাতে একটা টেলিফোন দেখতে পেল। মানিব্যাগ থেকে ওলফের ফোন নম্বরটা বের করে ডায়াল করলো বা কাঁপা কাঁপা হাতে। অন্য পাশে ফোন বাজলো, একবার, দুবার। বাইরে পদশব্দ শোনা গেল, কে যেন হেঁটে আসছে লোহালক্করের জঞ্জালের ওপর দিয়ে। ফিরেও তাকালো না মুসা। যা হবার হোক গে, যদি এসে কিছু জিজ্ঞেস করে সোজা বলে দেবে পুলিশকে ফোন করছে। অন্য পাশে ফোন তুলল উলফ। উলফ শুনুন, দ্রুত বলতে লাগলো মুসা। আমি মুসা বলছি, থর্নওয়েলের একটা গাড়ি সার্ভিস ইয়ার্ডে রয়েছে, উইলশায়ারের 2 ব্লক দক্ষিণে। কিশোর আর রবিন এসেছে? ও এসেছে, ওদের বলুন এইমাত্র দেখলাম। ডেস্কের ওপর একটা ছায়া পড়ল। ঘুরতে শুরু করলো মুসা, কিন্তু মাথা পুরোটা ঘোরানোর আগে ঘাড়ে প্রচণ্ড আঘাত লাগলো। চোখের সামনে ঝিক করে উঠল কয়েকশো উজ্জ্বল তারকা। হাত থেকে খসে পড়ে গেল রিসিভার। টেবিলে পড়ে খটাস করে উঠল। পড়ে যাচ্ছে ও। কতক্ষণ বেহুশ ছিল বলতে পারবে না মুসা। জ্ঞান ফিরে দেখল বদ্ধ নোংরা একটা জায়গায় পড়ে রয়েছে। পুরনো রবার আর গ্রিজের গন্ধ, ভীষণ গরম আর ঘুটঘুটে অন্ধকার। নড়ার চেষ্টা করলো সে, শরীর টানটান করতে চাইল, ঘোরার ইচ্ছে, পারল না, কারণ জায়গায় নেই অত। ঘাড় ব্যথা করছে, কাঁধে কি যেন শক্ত হয়ে চেপে রয়েছে। হাত বাড়ালো, খসখসে ধাতব কিছুতে লাগলো। বহুদিন অযত্নে পড়ে মরচে ধরেছে লোহায়। বুঝতে পারল এখনো ইয়ার্ডেই রয়েছে, কোনো পুরনো গাড়ির ট্যাঙ্কে ভরে রাখা হয়েছে তাকে। তার উপর রোদ লাগছে, কড়া রোদ। রুটি সেঁকার তন্দুর বানিয়ে ফেলেছে যেন ট্রাঙ্কটাকে। চিৎকার করতে চাইল মুসা, স্বর বেরোলো না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে গরমে আর ভয়। ঢোক গেলার চেষ্টা করলো। বাইরে সব কিছু নীরব হয়ে আছে। ইয়ার্ডে কেউ নেই, সাড়া পাওয়া যাচ্ছে না। তাকে সাহায্য করতে এলো না কেউ। আতঙ্ক এসে চেপে ধরতে লাগলো যেন মনকে। কেউ আসবে না, উদ্ধার করতে আসবে না কেউ, জানবেই না এখানে আটকে রয়েছে সে। তীব্র গতিতে ছুটছে উলফের গাড়ি। ইয়ার্ডের কাছে এসে ব্রেক কষল। এক টানে দরজা খুলে লাফিয়ে নেমেই দৌড় দিল রবিন আর কিশোর। পাগলের মতো তাকাতে লাগলো ছাউনির এখানে সেখানে। কোথায়? জায়গা তো একটাই। উলফও বেরিয়ে এলো। ওই যে লোকটা আসছে, মনে হয় এখানেই কাজ করে। দরজার দিকে এগোলো ওরা। চত্বরের কোণ থেকে বেরিয়ে আসছে লোকটা। মাথায় ঘন কোঁকড়া চুল, ওভারঅল পরা, হাত কাপড়ে গ্রিজ লেগে রয়েছে। হাসি মুখে জিজ্ঞেস করলো, কিছু লাগবে? একজনকে খুঁজছি, জবাব দিল কিশোর। বলেছে এখানে দেখা করবে। আমাদের বয়সী একটা ছেলেকে দেখেছেন? লম্বা, ভালো স্বাস্থ্য, নিগ্রো। সরি, জবাব দিল লোকটা। এখানে আজ কাউকে দেখিনি। কিন্তু ও এসেছে, সত্যিই দেখেননি? ভয় পেয়ে গেছে কিশোর। না, কাউকেই দেখিনি। দেখো, এটা সার্ভিস ইয়ার্ড, কারো দেখা সাক্ষাতের জায়গা নয়। আর গেটের কাছে আমি সারাক্ষণ বসে থাকি না যে কেউ এলেই দেখব। হয়তো এসেছিল, চলে গেছে। আরে আরে, যাচ্ছ কোথায়?
মশা এখানেই আছে বলে লোকটার পাশ কাটিয়ে এগিয়ে গেল কিশোর। স্তূপ হয়ে রয়েছে গাড়ির ইঞ্জিনের যন্ত্রাংশ, বাম্পার, দরজা, চাকার রিম, টায়ার। সেদিকে তাকিয়ে বলল, কিছু একটা দেখেছিল, জরুরি কিছু, তারপর আমাদেরকে ফোন করেছে। সব কথা বলার আগে কেউ আটকে ফেলেছে তাকে। ও ওইখানেই ছিল, আমি শিওর। হঠাৎ রবিন বলে উঠল, হে এই গাড়ির ট্যাঙ্ক, এখানে কাউকে লুকোতে চাইলে ওর মধ্যেই ভরে রাখতাম আমি হলে। কড়া চোখে ছেলেদের দিকে তাকালো লোকটা। পাগল হয়ে গেছ? তবে জোর নেই তার গলায়, সন্দেহ ফুটেছে। কে রাখতে আসবে? আমাকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে না? মুসা! চিৎকার করে ঢাকলো কিশোর, এই মুসা, কোথায় তুমি? জবাব নেই। আমাকে গাধা পেয়েছ? পড়ে থাকা পুরনো গাড়িগুলোর দিকে তাকাতে লাগলো লোকটা। 100-র বেশি গাড়ি আছে এখানে, ওগুলোর ট্যাঙ্ক আছে। থাকলেও কোনটাতে আছে খুঁজে বের করতে সারা দিন লেগে যাবে। না, দৃঢ় কণ্ঠে বলল কিশোর, কোনোটাতে থাকলে তাড়াতাড়ি বের করবো ওকে। গাড়িগুলোর দিকে এগিয়ে গেল সে, ঘুরতে শুরু করলো ওগুলোর পাশে। তীক্ষ্ণ হয়ে উঠেছে দৃষ্টি। তার পেছনে রয়েছে রবিন আর উলফ, সবার পেছনে লোকটা। উদ্বেগ ফুটেছে চোখের তারায়। মরে যাবে বলছে সে, ট্যাঙ্কে থাকলে মরে যাবে। যা গরম, দম বন্ধ হয়ে শেষ হয়ে যাবে। জবাব দিল না কিশোর। তার কাজ সে করে চলেছে। নীল একটা বুইকের পাশে এসে দাঁড়িয়ে গেল, হাত তুলে দেখালো গাড়ির বডিতে পুরু হয়ে ধুলো জমে রয়েছে। ট্যাঙ্কের তলার কাছটায় ধুলো আছে, তবে হাত পড়েছে, রং দেখা যাচ্ছে পরিষ্কার নীল। এটা ট্যাঙ্ক খোলা হয়েছিল? লোকটাকে জিজ্ঞেস করলো কিশোর। কে জানে, গাল চুলকালো সে। হতে পারে, আমি জানি না। একটা শাবল পাওয়া যাবে? ট্যাঙ্কটা নিশ্চয়ই খোলা ছিল, মোসাকের মধ্যে ভরে নামিয়ে দেওয়া হয়েছে, লেগে গেছে তালা। কোনো প্রশ্ন করলো না লোকটা, প্রতিবাদ করলো না, চলে গেল দ্রুত পায়ে। শাবল নিয়ে ফিরে এলো, ট্যাঙ্কের নিচের ফাঁকে সেটার মাথা ঢুকিয়ে দিয়ে চার দিতে লাগলো। তাকে সাহায্য করলো উলফ। গুঙিয়ে উঠল ধাতু, তালা ছুটে গেল, ঝটকা দিয়ে উঠে গেল ডালাটা। মুসা! সামনে ছুটে গেল রবিন। ট্যাঙ্কের মধ্যে পড়ে রয়েছে মুসা, নড়ল না। অস্ফুট স্বরে কিছু বলে অফিসের দিকে দৌড় দিল লোকটা। কয়েক সেকেন্ডের মধ্যেই ফিরে এলো একটা তোয়ালে ভিজিয়ে নিয়ে। ততক্ষণে উঠে বসেছে মুসা। দুদিক থেকে তাকে ধরে রেখেছে রবিন আর কিশোর। আমার কিছু হয়নি, আমি ভালো আছি, প্রায় ফিসফিস করে বলল মুসা। এত গরম ছিল, বাপরে বাপ, বাতাসের নামগন্ধও নেই। চুপ করে থাকো বলে ভেজা তোয়ালেটা মুসার কপালে চেপে ধরল লোকটা। পুলিশকে ডাকতে হবে, আর একটু হলেই মরে যেতে। শেষে লাশ নিয়ে পড়তাম বিপাকে। কি হয়েছিল মুসা? জিজ্ঞেস করলো কিশোর। তোয়ালেটা নিয়ে মুখে চেপে ধরল মুসা। ডেভিড ওয়াল্টারের পিছু নিয়ে এখানে এলাম। ছাউনিটার ভেতরে একটা ধূসর ভ্যান পার্ক করা ছিল, তার মধ্যে দেখলাম অসংখ্য ফিল্ম ক্যান। একটা মুহূর্ত কেউ কোনো কথা বলল না। তারপর রবিন বলল, বলো কি? মিস ম্যাকফির ছবি, প্রায় চেঁচিয়ে উঠল উলফ। ডেভিড ওয়াল্টার পেয়েছে। তাই তো মনে হলো, কয়েকটা লেভেলও দেখেছি। গাড়িটা নিয়ে চলে গেল ওয়াল্টার। ওই সময় আমি আপনাকে ফোন করার চেষ্টা করেছি। তার মানে ওয়াল্টারই ছবিগুলো চুরি করেছে, কিশোর বলল। আগুনও সেই লাগিয়ে থাকতে পারে, লোকের নজর আরেক দিকে ঘুরিয়ে দেওয়ার জন্যে, যাতে ডাকাতেরা নিরাপদে ফিল্মগুলো সরিয়ে নিতে পারে। নিশ্চয়ই তোমাকে দেখেছেও, রবিন বলল। তাই যখন ফোন করতে গেলে পেছন থেকে বাড়ি মেরে অজ্ঞান করে ফেলল। না, ভ্রুকুঁচকে ঘটনাটা মনে করার চেষ্টা করল মুসা। ও নয়, আমাকে যে মেরেছে সে রাস্তা থেকে আসেনি, ইয়ারেরই কোনোখান থেকে বেরিয়ে এসে অফিসে ঢুকেছে। ওভারঅল পড়া লোকটার উপর চোখ চলে গেল রবিনের। না না, আমি জানি না, চেঁচিয়ে উঠল লোকটা। কি যে হচ্ছে তাই তো বুঝতে পারছি না। আমি ওকে মারিনি, আমার নিজেরও বাচ্চা কাচ্চা আছে। এখানে বেড়ার ভেতর কাউকে ঢুকতে দেই না, এটা ঠিক, তবে মারি না।
আপনার কথা বিশ্বাস করি, কিশোর বলল। তবে মুসা যখন বলছে লোকটা ডেভিড ওয়াল্টার নয়, অন্য কেউই হবে। ওর সহকারী হবে, আন্দাজ করলো রবিন। মনে আছে ফিল্ম চুরি করতে ল্যাবরেটরিতে ঢুকেছিল দুজন ডাকাত? বেশ চালাকি করেছে, বুদ্ধি করে ভ্যানটা এনে লুকিয়েছে এমন এক জায়গায় যেখানে সহজে কারো নজরে পড়বে না। তবে মস্ত ঝুঁকি নিয়েছে, কিশোর বলল। এখানে আস্ত গাড়ি থাকে না, নিশ্চয়ই খুলে টুলে ফেলেন। লোকটার দিকে তাকালো সে। ওটাকেও ভাঙতে যেতে পারতেন, তাহলেই তো দেখে ফেলতেন। ধূসর ভ্যান, ভেবে বলল লোকটা। না, ওটা ভাঙতাম না। একটা লোক এসে আমাকে ধরলো, টাকা দিল গাড়িটা কয়েকদিন পার্ক করে রাখার জায়গা দেবার জন্য, দিয়ে দিলাম। তাই? ভ্রু তুলল কিশোর। ভয় পেয়ে গেছে লোকটা। চুরি করে এনেছে, চোরাই মাল ছিল ওর মধ্যে। আমি জানতাম না। সত্যি বলছি, চুরিদারির সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। পরিষ্কার ব্যবসা করি। তোমরা পুলিশকে ফোন করবে? করতে বলেন। আমার কথা কিছুতেই বিশ্বাস করবে না ওরা। অসহায় ভঙ্গিতে মাথা নাড়ল লোকটা। বিপদে পড়ে যাব। লোকটা কেমন ছিল জানো? লম্বা ঝোলা কালো চুল। ডেভিড ওয়াল্টার, উলফ বলল। না, ওই নাম নয়, লোকটা বলল। নামটা শুনতে একটু অদ্ভুতই। মিস্টার পাক বলল তার বাড়িতে গাড়ি রাখার জায়গা নেই, তাই এখানে রেখে যেতে চাইল। এখন বুঝতে পারছি তখন সন্দেহ না করাটা বোকামি হয়ে গেছে। বেশি টাকা দিতে চাইলো, লোভটা সামলাতে পারিনি। লোভ মানুষের ক্ষতি করে, রবিন বলল। তাহা করে বিন্দু মাত্র সন্দেহ করলেও তার গাড়ি রাখতাম না আমি, যত টাকাই দিক। যাকে যা হবার হয়েছে, কিশোর বলল। এখন আর বলে লাভ নেই। পুলিশকে জানাবো না আমরা। আমাদের কথাও বিশ্বাস করবে বলে মনে হয় না। বলতে হলে হাতে প্রমাণ নিয়ে গিয়ে বলতে হবে। চোরাই ছবিগুলোই তো প্রমাণ, বলল মুসা। খুব শক্ত প্রমাণ। তা ঠিক, তবে সেগুলো সব ধরতে পারলে ওয়াল্টার নিশ্চয়ই বসে নেই। এতক্ষণে হয়তো আবার কোথাও লুকিয়ে ফেলেছে। তার অ্যাপার্টমেন্টে গিয়ে তল্লাশি চালিয়ে দেখা যেতে পারে আর কিছু পাওয়া যায় কিনা। উঠে দাঁড়ালো মুসা। এক পা দু পা করে হেঁটে দেখল, যেন তার ভয় শরীরের ভর রাখতে পারবে না পা। পারছো? উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো রবিন। অসুবিধা হচ্ছে না তো? যেতে পারবে তো আমাদের সঙ্গে? তত পারবই। তাহলে চলো, আরো সাবধান হতে হবে আমাদের, কিশোর বলল। ওয়াল্টারকে নিশ্চয়ই হুঁশিয়ার করে দিয়েছে, তৈরি হয়ে আমাদের জন্য ঘাপটি মেরে বসে থাকতে পারে। আর যে করেছে, রবিন যোগ করলো, তার ব্যাপারেও সতর্ক থাকতে হবে আমাদের। মুসাকে তো শেষ করেই দিয়েছিল, বোঝা যাচ্ছে খুন করতেও দ্বিধা করে না সে। আমিও যাব তোমাদের সাথে, ওয়াল্টারের বাড়ির সামনের মোড়ে গাড়ি রেখে বলল উলফ। আসুন, ভালোই হয়। উলফের চড়া কাঁধের দিকে প্রশংসার দৃষ্টিতে তাকালো কিশোর, হাসল। আপনার মতো শক্তিশালী মানুষ আমাদের দরকার। ভয়ানক একটা খুনির সঙ্গে মোকাবেলা করতে হতে পারে আমাদের। সরু পথ পেরিয়ে এসে বাড়িটার আঙিনায় ঢুকলো ওরা। 4টে দরজা দেখা যাচ্ছে ঢোকার। কলিং বেলের সুইচের পাশে একটা দরজা দেখা গেল, ডেভিড ওয়াল্টারের নাম লেখা রয়েছে। বেল বাজালো উলফ, সাড়া না পেয়ে ডাকলো, ওয়াল্টার বাসা আছেন? জবাব নেই। দরজার নব ধরে মোচড় দিল কিশোর। সাবধান, নিচু গলায় বলল রবিন। ভেতরে লোকগুলো থাকতে পারে। ঠেলে পাল্লা খুলে ফেলল কিশোর। লিভিং রুমে উকি দিল, নীরব, প্রায় শূন্য, জিনিসপত্র নেই। ওয়াল্টারের নাম ধরে ডাকতে ডাকতে ভেতরে ঢুকে পড়ল সে। রান্নাঘরে উকি দিল, তার পেছনে এসে দাঁড়ালো অন্যেরা। লিভিং রুম, রান্নাঘর, ছোট হল ঘর, সব জায়গায় খুঁজে টুজে কিছু না পেয়ে শেষে শোবার ঘরে এসে ঢুকলো। হাঁ হয়ে খুলে রয়েছে একটা আলমারির দরজা। কয়েকটা হ্যাঙ্গার ঝোলানো রয়েছে শুধু, আর কিছু নেই। দেরি করে ফেলেছি, কিশোর বলল। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে একের পর এক ড্রয়ার টেনে খুলতে লাগলো সে। সব খালি। চলে গেছে, রবিন বলল। হাত ঘড়ির দিকে তাকালো কিশোর। মোসা ওকে চলে যেতে দেখেছে প্রায় 2 ঘন্টা আগে। তাকে হুঁশিয়ার করার যথেষ্ট সুযোগ পেয়েছে অন্য লোকটা। দুজনে মিলে ফিল্মগুলো কোথাও লুকিয়ে ফেলেছে। তারপরে এখানে ফিরে এসে জিনিসপত্র গুছিয়ে নিয়ে কেটে পড়েছে ওয়াল্টার।
গোয়েন্দারা সূত্র খুঁজছে, আর উলফ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিছুই পাওয়া গেল না। বোঝা যাচ্ছে, অবশেষে বলল কিশোর, ওয়াল্টারের সাথে আরো লোক আছে, ওর একার পক্ষে এতটা নিখুঁতভাবে কিছু করার উপায় ছিল না। নোবার প্রেসে নিজের অফিসে বসে ল্যাবরেটরিটার ওপর নজর রেখেছে সে। দেখেছে কখন কোন কর্মচারী আসে, কখন বেরোয়, কি কাজ হয়, এসব। কখন ডাকাতিটা করতে হবে তাও আন্দাজ করেছে। তবে একটা কথা জানার কথা নয় তার, যে হার্ভে ভিডিও ফিল্মগুলো কিনবে। কি করে জানলো? আর এটাই বা জানলো কিভাবে গ্রিন পিকচার ল্যাবরেটরিতে ওগুলো দেওয়া হবে মেরামত করার জন্যে? উলফের দিকে তাকালো সে। লেমিলের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল বলতে পারবেন? না। একটা সোফার ওপাশে মেঝের ওপর কিশোরের নজর এগিয়ে গিয়ে তুলে নিল কিছু। এই একটা জিনিসই প্রমাণ করে যে ওয়াল্টার বাস করতো এখানে। সবার দেখার জন্য তুলে ধরল সে চ্যাপ্টা হয়ে যাওয়া একটা দেশলাইয়ের বক্স। সোফার পাশের টেবিলটা ধরে ঝাঁকি দিল সে। নড়ে, একটা পা ঠিক মতো বসে না মেঝেতে। বলল, এই বাক্সটা পায়ের তলায় দিয়েছিল যাতে না নড়ে। আর এটাই তোমার প্রয়োজন ছিল? হেসে বলল রবিন, শার্লক হোমসের মতো। একটা রঙিন বোতাম পেয়ে গেল, ব্যাস তা থেকেই সে দিব্যি বলে দিল অপরাধীকে, এমনকি কোন দেশে বাড়ি কি কাজ করে সব। আর তুমি তো বোতামের চেয়ে অনেক বড় একটা জিনিস পেয়ে গেলে। এখন বলো, ওয়াল্টারের সম্পর্কে কি জানলে? বাক্সটা হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে কিশোর। অদ্ভুত হাসি ফুটেছে মুখে। এটা এসেছে জাভা আইলস রেস্টুরেন্ট থেকে। ঠিকানা দেখে বোঝা যায় ওটা নোবার প্রেসের কাছে। আগুন লাগার রাতে ওই রেস্টুরেন্টে বসে ডিনার খেয়েছিল ওয়াল্টার। তবে তার আগে ল্যাবরেটরিতে ঢুকেছিল ফিল্মগুলো চুরি করার জন্যে। জাভা আইলস ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট, এবং তাতেই অনেক কিছু খাপে খাপে মিলে যাচ্ছে। ইয়ার্ডের লোকটার কাছে ওয়াল্টার তার নাম বলেছে পাক। শেক্সপিয়ারের একটা চরিত্র আছে ওই নামে। ও শুধু গোলমাল পাকাতো। আরেকটা নাম ছিল তার রবিন, গুড ফেলো। গুড ফেলো, চেঁচিয়ে উঠল রবিন। চার্লস গুড ফেলো, মিস ম্যাকফির জাদুচক্রের একজন। হ্যাঁ, কোভেনের সেই হারানো সদস্য যাকে আমরা খুঁজছি। আমরা জানি হল্যান্ডে বড় হয়েছে চার্লস গুড ফেলো, আর অনেক ওলন্দাজি ইন্দোনেশিয়ান খাবার পছন্দ করে, কারণ ইন্দোনেশিয়ায় এক সময় ওলন্দাজরা উপনিবেশ স্থাপন করেছিল। ডেভিড ওয়াল্টারেরও পছন্দ ওই খাবার, সেই জন্যই জাভা আইলস রেস্টুরেন্টে নিয়মিত খেতে যেত। খাইছি, বলে উঠল মুসা। তাহলে ডেভিড ওয়াল্টার আর চার্লস গুডফেলো একই লোক, কোভেনের একজন সদস্য? হ্যাঁ, মাথা ঝাঁকালো কিশোর। এখন অনেকগুলো প্রশ্নের জবাব জানতে হবে আমাদের। ফিল্মগুলো বিক্রির খবর কি করে জানলো সে? কোভেনের কোন লোকটা বলেছে? হার্ভে ভিডিওর কারোর সাথে পরিচয় আছে? ফগের কাছ থেকে তথ্য জোগাড় করেছে না অন্য কারো কাছ থেকে? এখন ভেবে লাভ হবে না, বুঝতে পারবো না, সময় সব বলে দেবে। এখন শুধু একটা কথা জানি আমরা, কে ফিল্ম চুরি করেছে। পাণ্ডুলিপিটাও হয়তো সেই চুরি করেছে, রবিন বলল। তার জানা ছিল কোথায় আছে ওটা, কোথায় চাবি পাওয়া যাবে। এমনকি উলফের ড্রয়ার থেকে চাবি চুরি করে নিয়ে গিয়ে ডুপ্লিকেট আরেকটা বানিয়ে নেওয়াও তার পক্ষেই সম্ভব ছিল। আগুনটাও তার পক্ষে লাগানো সহজ, বলল মুসা। কিন্তু কেন পাণ্ডুলিপি চুরি করবে? উলফের প্রশ্ন। ওটা ছাপা হলে কি ক্ষতি হতো তার? ঠোঁট উল্টালো কিশোর। কে জানি, হয়তো এমন কিছু লেখা রয়েছে যেটা তার মুখোশ খুলে দেবে। এত বছর পরেও হয়তো ক্ষতি হবে তার। পুলিশকে জানানোর সময় হয়েছে। আমরা কি করে জেনেছি বোঝানো মুশকিল হবে তাদের, তবুও বলতে হবে। আমার বাসা থেকেই ফোন করা যাবে। এখান থেকে করা উচিত হবে না। চুরি করে অন্যের বাড়িতে ঢুকেছি, এটা বেআইনি। পুলিশকে খবর দিলে আগে সেটার কৈফিয়ত দিতে দিতেই জন বেরোবে আমাদের। উলফের অ্যাপার্টমেন্ট ওখান থেকে বেশি দূরে না। পথে আরো বেশি উত্তেজিত হয়ে পড়ল সে। বলল, চাচার মন থেকে ভার অনেক নেমে যাবে। ফিল্ম তো চুরি করেছে ওয়াল্টার, আমরাই দেখেছি তার ভ্যানে। বাকি থাকলো আগুনকে লাগিয়েছে সেটা বের করা। পুলিশের হাতে পড়লে চাপ দিয়ে ঠিকই কথা বের করে ফেলবে। সন্দেহ থেকে মুক্তি পাবে চাচা। অ্যাপার্টমেন্টে ঢুকে চাচাকে ডাকলো উলফ। জবাব নেই। এখনো ফিরল না, বিড়বিড় করলো উলফ।
তোমরা বেরিয়ে যাওয়ার পর বললো গলফ খেলতে যাবে, এতক্ষণে চলে আসার কথা। হঠাৎ যেন অস্বস্তি বোধ করতে লাগলো উলফ। ভয়ে ভয়ে ঢুকলো গিয়ে চাচার শোবার ঘরে। লিভিং রুম থেকে 3 গোয়েন্দা শুনলো একটা আলমারি খোলার শব্দ, তারপর নানা রকম জিনিস বের করে ছুঁড়ে ফেলার আওয়াজ। খোঁজাখুঁজি করছে সে। বেরিয়ে এলো কয়েক মিনিট পরে। চলে গেছে। তুমি আর রবিন ফেরার পর মুসার ফোন পেয়ে তো বেরিয়ে গেলাম আমরা। তারপর আবার ফিরে এসেছিল চাচা। একটা ছোট সুটকেসে জিনিসপত্র ভরে নিয়ে চলে গেছে। একটা সুটকেস নেই। নিশ্চয়ই ভয় পেয়েছে কোনো কারণে, পালিয়েছে। পুলিশকে এখন আর ফোন করতে পারছি না আমরা, তাহলে চাচাকে বিপদে ফেলে দেবে। ওরা ধরেই নেবে চাচাই আগুন লাগিয়েছে। তা নেবে, সন্দেহভাজন লোকটা পালালে পুলিশ কেন, যে কেউই এটা ভাবতে পারে, কিশোর বলল। তবে সন্দেহ করলে কি সেটা অন্যায় হবে? আমরা কি সত্যিই জানি তিনি আগুন লাগাননি? সে রাতে সত্যি তাস খেলতে গিয়েছিলেন কিনা জানতে বলেছিলাম আপনাকে। উলফকে জিজ্ঞেস করলো কিশোর। জেনেছেন? জেনেছি। মুখ কালো হয়ে গেছে তরুণ প্রকাশকের। চাচাকে অপরাধী ভাবতে কষ্ট হচ্ছে তার। 10:30টায় ওখানে গিয়ে পৌঁছেছিল। দেরি হলো কেন জিজ্ঞেস করেছি। বলল বেভারলি ড্রাইভে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। রাস্তা কিছুক্ষণের জন্য ব্লক করে দিয়েছিল পুলিশ। তার মানে নোভার প্রেসে আগুন তিনি লাগিয়ে থাকতে পারেন, পাণ্ডুলিপিটাও চুরি করে থাকতে পারেন। মাথা ঝাঁকালো উলফ। আমি ভাবতেই পারছি না চাচা এই কাজ করবে, কিন্তু মোটিভ রয়েছে তার, কথাও অস্বীকার করতে পারছি না। টাকার টানাটানি চলছিল, কিন্তু একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। পাণ্ডুলিপিটা চুরি করবে কেন? কি লাভ? নিচের ঠোঁটে চিমটি কাটল একবার কিশোর। এর মানে ঝড়ের গতিতে ভাবনা চলছে তার মাথায়। তার বিরুদ্ধে হয়তো কিছু লেখা ছিল ওই পাণ্ডুলিপিতে, যেটা তার সাংঘাতিক ক্ষতি করতে পারে। কি? আর তরুণ বয়সে কি মিস ম্যাকফির সঙ্গে তার পরিচয় ছিল? হয়তো সে কারণেই মিস ম্যাকফির কথা উঠলেই তিনি চটে যান। আরো কয়েকবার ঠোঁটে চিমটি কাটল সে। জোরে একটা নিঃশ্বাস ফেলল। আশ্চর্য, যেখান থেকে শুরু করেছি ঘুরে ফিরে সেই একই জায়গায় ফিরে আসছে। মিস থালিয়া ম্যাকফি, একমাত্র তিনিই জানেন এখন পাণ্ডুলিপিতে কি লেখা রয়েছে, আর তিনিই সেটা বলতে পারবেন আমাদের। তার সঙ্গে যে করেই হোক কথা বলতে হবে আমাদের, আর বলতে হবে যখন লেমেল ডিফ থাকবে না। ওই লোকটাকে পছন্দ আগেই হয়নি, এখন সন্দেহ থেকেও বাদ রাখতে পারছি না আর। কিন্তু কিভাবে দেখা করবে তার সাথে? উলফ বলল। ফোন ধরেন না তিনি, কারো কথার জবাব দেন না, বাইরে বেরোন না, ডাক বাক্স হয়তো নিজে খোলেন না। তাহলে চিঠি লিখেও যোগাযোগ করা যাবে না। লেমেলকে ফোন করে বলুন তার সঙ্গে জরুরি কথা আছে। কোনো রেস্টুরেন্টে নিয়ে যান লাঞ্চ খাওয়ানোর জন্য। মোট কথা কিছুক্ষণের জন্য আটকে ফেলুন, 2 ঘন্টাই যথেষ্ট। ওই সুযোগে আমরা গিয়ে মিস ম্যাকফির সঙ্গে কথা বলে আসবো। কিন্তু কি কথা বলবো ডিফের সঙ্গে? পাণ্ডুলিপি হারানোর কথা বলে দিল রবিন। হারিয়েছে, আবার ফেরত পাওয়া যাবে। তোমরা বলছো বের করে দেবে। বলেছি চেষ্টার কসুর করছি না, কিন্তু একটা পাণ্ডুলিপি নষ্ট করা অতি সহজ কাজ। আগুন লাগিয়ে পুড়িয়ে ফেললেই তো হলো। হয়তো কোনোদিনই বের করতে পারবো না আমরা। আজ হোক কাল হোক লেভেলকে বলতেই হবে আপনার। কতদিন আর চেপে রাখবেন? 3 দিন তো হয়েই গেল। টাকার জন্য চাপ দিতে আরম্ভ করবে আপনাকে সে। নিন, ফোন করুন, বলুন তার সঙ্গে দেখা করতে যান। গুঙিয়ে উঠল উলফ। ও আচ্ছা। ফোন করতে গেল সে। কয়েক মিনিট পর ফিরে এসে বলল, করেছি। কার 12:30টায় সান্তা মনিকা কোরাল কোভে আসতে বলেছি। গুড, বলল কিশোর। এখানেই শেষ হচ্ছে জাদুচক্র এর 3য় পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।